আমি রাত্রি তুমি ফুল, যতক্ষণ ছিলে কুড়ি, জাগিয়া চাহিয়াছিল আধার আকাশ জুড়ি। একটা রাত শেষ হয়, একটা দিনের সূচনা, আর এই রকম একটা মুহূর্ত আমরা চাই স্মরণীয় হয়ে থাকুক। তাই প্রতিটা সকালে আপনাদের কাছে ফিরে ফিরে আসা গানে গানে লাইভে আমি সুজয় আজ রয়েছি আপনাদের সঙ্গে। সপ্তাহের প্রথম দিন এবং একটা নতুন সম্ভাবনা আজকের সকালে আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই আজকের আয়োজন একটু অন্যরকম। সাধারণত আমরা এই অনুষ্ঠানের মধ্যে সঙ্গীতের অনুষ্ঠান করে থাকি, অনেক সময় শুধু যন্ত্রেরও অনুষ্ঠান হয়। তবে আজকের অনুষ্ঠান কাব্য এবং বাদ্য নিয়ে, এবং কাব্য আর বাদ্যর মধ্যে যে দুজন অতিথি রয়েছেন একটু তাদের সঙ্গে পরিচয় করব, তারপরে আমরা শুরু করব আজকের একটু অন্যরকম একটা এপিসোড। আর আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের যেহেতু আজকের এপিসোডটা একটু অন্যরকম, ফলে আপনাদের যেরকম রিকোয়েস্ট আসে আর কি, ধরুন এই গানটা বা ওই, সেইটা আজকে তো একটু কম পাওয়া যাবে। তার কারণ হচ্ছে যে আপনাদের যে রিকোয়েস্টগুলো, সেই রিকোয়েস্ট রাখার জায়গাটাই থাকবে না এই অনুষ্ঠানে প্রায়। কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের মতামত কেমন লাগছে, এবং এই প্রসঙ্গ থেকে আপনাদের যদি অন্য কোনো কথা থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা বলতে পারেন। তাই অন্যান্য দিনের মতন আজও আমরা টেলিফোন নাম্বার কিন্তু একটু পরে দিয়ে দেব, এবং সেখানে আপনি যোগাযোগ করে আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের একজন অংশীদার হয়ে উঠতে পারেন। আমি আমার ডান দিকে নীলাংশুক আছে, নীলাংশুককে আলাদা করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। নীলাংশুক বহুদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত, আমাদের এই আর প্লাস পরিবারেরই একজন বলা যায়। অনেক ছোটোবেলা থেকে এই স্টুডিওতে আসছে, এবং এখন নীলাংশুক আমাদের এই কলকাতায় বা আমাদের এই রাজ্যে যারা বিভিন্ন ধরনের বাজনা নিয়ে কাজ করেন তাদের মধ্যে অন্যতম একজন, ভীষণ এক্সপেরিমেন্টাল কাজকর্ম করছে। নীলাংশুককে স্বাগত জানাই আজকের সকালে। থ্যাংক ইউ শ্রেয়া। আর একজনকে পরিচয় করিয়ে দেব, ডক্টর তৃপ্তি কুণ্ডু রায়, যিনি বেশ কয়েকবার আমাদের এই স্টুডিওতে এসছেন তার বাচিক শিল্প নিয়ে। আজ তিনি আছেন আমাদের সঙ্গে। ফলে এই যে একদিকে কবিতা বা কাব্য আর একদিকে যন্ত্র, এই দুইয়ের এক যুগলবন্দি আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি আজকের অনুষ্ঠান থেকে। তাই চলুন, লেটস স্টার্ট, লেটস গো। আমরা কিভাবে আজকের অনুষ্ঠান শুরু করতে পারি? কি নীলাংশুক থেকে শুরু হোক? হ্যাঁ, শুরুটা বরঞ্চ মানে আমরা একটা আবহ একটা তৈরি করি। বেশ, কলকাতা ভিজছে এবং বহুদিন ধরে মানে বৃষ্টি স্নাত কলকাতা, মানে এরকম বর্ষা মানে আমরা বহু বছর পরে এক্সপিরিয়েন্স করছি। তার মধ্যে অনেক অসুবিধাও হচ্ছে। যদি স্টুডিওতেও বর্ষা আসে, হ্যাঁ, স্টুডিওর মধ্যেও যদি একটু মেঘ হয়, একটু মেঘ জমে, কেমন লাগে সেটা আমরা সেই শব্দ তৈরি করার চেষ্টা করি। তারপর দিদি তার আবৃত্তিতে যাবেন।
कश्चित् कान्ता विरहगुरुणा स्वाधिकार प्रमत्तः शापेनास्तं गमितमहिमा वर्षभोग्येन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छायातर्षु वसतिं रामगिर्याश्रमेषु तस्मिन्नद्रौ कतिचितबला विप्रयुक्तः सकामी नीत्वा माशान् कनकवलयाभ्रंशरिक्तः प्रकोष्ठः आषाढस्य प्रथमदिवसे मेघमाश्लिष्ट शानु वप्रक्रीडा परिणत गज प्रेक्षणीयं ददर्श तस्य स्थित्वा कथामपि पुरः कौतुकाधानो हेतः अन्तर्बाष्पश्चिरमनुचर राजराजस्य दधौ मेघालोके भवति सुखिनः पन्नोत्थावृत्ति चेतः कण्ठश्लेष प्रणयिनि जने किं पुनर्दूर संस्थे प्रत्याशन्ने नभसि द्वैता जीविता लम्बनार्थी जीमूतेन सकुशलमयीं हरिष्यन् प्रवृत्तिं सप्रत्याग्रये कुटजकुसुमयि कल्पितार्घाय तस्मै प्रीतः प्रीतिप्रमुखवचनं स्वागतं व्यजहार धूमज्योतिसलिलमरुतां संनिपातः कमेघ सन्देशार्था कपटुकरुण्यै प्राणिभिः प्रापणीय इत्वत्सुख्यादो परिगणयन् गुच्छकस्तं जजाचे कामर्ता हि प्रकृतिकृपणश्चेतना चेतनेषु। এই প্রকৃতি আমাদের আধার, আর সেই প্রকৃতির সেই আধারের বুকে মাথা রেখেই জগৎ সংসারের সৃষ্টি। আর সে কারণেই আমাদের সংস্কৃতির পরতে পরতে প্রকৃতি এসছে নানাভাবে, নানা বিষয়বস্তুকে কেন্দ্র করে। আমরা মহাকবি কালিদাসের একটা রচনা থেকে কিছুটা শুনলাম, এবং সেখানে এই যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সেই সময় তো মহাকাব্যিক যুগ থেকে নেওয়া, তাই সেই মহাকাব্যের চরিত্রগুলো কখনো কখনো যেন আমাদের জীবনে চরিত্র হয়ে ওঠে। এই যে শ্রীরামচন্দ্র এবং সীতা, তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটা মানবীর সম্পর্কের ঊর্ধ্বে উঠে কোথাও এই প্রকৃতি এবং মানুষের সম্পর্কে গিয়ে প্রতিস্থাপিত হয়। আমার নীলাংশুক একটা জিনিস মনে হয়, দেখো, সেটা হচ্ছে যে সীতা আমরা মহাকাব্যের জায়গা থেকে তো দেখি তার একটা মানে রামায়ণে তার একটা জায়গা আছে, কিন্তু এই যে মাটির হাল থেকে উঠে আসা যে সীতা, সেটা তো আমার কাছে মনে হয় শস্য বীজ। একদম একদম একদমই। তৃপ্তিদির কি মনে হয় এমনি সীতা সম্পর্কে? কৃষি নির্ভর যে আমাদের সভ্যতা, সেই সভ্যতাটার দিকেই ইঙ্গিত করা হয়েছে এখানে। একদম হলকর্ষণের ফলে যে সীতার যে জন্ম হচ্ছে, এখানে আমাদের যে জনক রাজার কথা বলা হচ্ছে, আমাদের কৃষি নির্ভর যে সভ্যতা, সেখানেই কিন্তু ইন্ডিকেট করা হয়েছে। তারই মেটাফর হচ্ছে সীতা। আবার সেই সীতা যখন সেই মাটিতেই বিলীন হয়ে গেলেন একটা সময় পরে। তো যাই হোক, আমাদের মহাকাব্য এই কারণেই মহাকাব্য, তার মধ্যে এত মেটাফর আছে এবং প্রত্যেকটি চরিত্রের মধ্যে নানান রকম স্তর দিয়ে সেটা বিন্যস্ত করা আর কি। আর মহাকবি কালিদাস তো তার এই অসাধারণ অসামান্য যে উপস্থাপনা, মানে একটা যেন চোখের সামনে দৃশ্যকল্প তৈরি হয়। আর সেই দৃশ্যকল্প রচনা করার জন্য এই আমার পাশে দুজন আছেন, একজন কণ্ঠে আর একজন যন্ত্রে। তো আমরা আবার চলে যাই পরের ধাপে। চলো, কি শোনাবে বলো এবার। তুমি যে কথা বলছো, তোমার কথার সূত্র ধরেই বলি। ধরো এই যে আমাদের প্রকৃতি, বা আমরা বারবার ফিরে যাচ্ছি, এবং এই অধিদৈবিক অধিভৌতিক এই যে জায়গাগুলো, আমরা কোনোভাবেই এর বাইরে নই, মানে কেন নই, এবং বারেই তা কেন প্রমাণিত। এই যে আমি এত যন্ত্র নিয়ে, আমার কাছে এত যন্ত্র নিয়ে আমি বসে আছি স্টুডিওতে, এর প্রত্যেক কটার না উৎপত্তির জায়গাও একদম, এবং ওই নেচার এবং কৃষি, মানে ওই কর্ষণ, যেটা দিদিও বললেন, যে মিউজিক যদি কোনো একটা, আমরা একটা পার্টিকুলার শব্দ
তার উৎপত্তিগত জায়গাও কিন্তু ওইটাই, একদম ওইটাই। এবং এটা যে কতটা অর্গানিক এবং এটা করলে যে আমরা কতটা তৃপ্ত হতে পারি, এটা যে করে বা যে শোনে, মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে দুজনেরই এর মধ্যে একটা জায়গা আছে। আমি যে যন্ত্রটা বাজাবো এখানে আজকে মজা হচ্ছে, আজকে অনেক অ্যাকোয়াস্টিক যন্ত্র এবং দেশ বিদেশের যন্ত্রের সাথে ইলেকট্রনিক্স কিছু সাউন্ড আমরা ইউজ করার চেষ্টা করছি। আমি জানি না কেমন শুনতে লাগবে, সেটা তো আমরা সেই অভিব্যক্তি শ্রোতাদের কাছ থেকে পাবো বলেই আশা করছি। এই যন্ত্রটি পাহাড়ের যন্ত্র, হ্যাঁ, মানে আমরা ওই একটু আগে বৃষ্টির একটা পরিকল্পনা করছিলাম। এবার মানে এই যন্ত্রটি মূলত তাওয়াংদের যন্ত্র আর কি, মানে আমাদের একদম যদি আমরা ওই দিকটা চলে যাই আর কি, উত্তরে চলে যাই, তো এটার নাম ডমফু। আচ্ছা, এটা একটা মজা আছে এই যন্ত্রটার মধ্যে। এটা বেসিক্যালি একটা সময় পাহাড়ে যে ছাগ, সেই ছাগের শিঙে তৈরি হতো। আচ্ছা আচ্ছা। এবং তাদের স্কিন দিয়ে, মানে তাদের সেই চামড়াটাই, মানে মৃত চামড়াতে এবং তাদের শিং গেথে গেথে এটা তৈরি হতো। তো এখন তো করলে আমার মানে আমার শ্রীঘরে যাওয়ার জায়গা চলে আসবে। তারই রেপ্লিকা তৈরি হয়েছে, কিন্তু যন্ত্রটার ফরমেশনটা ওই রকমই আছে, দেখো। তো এটা একটু বাজিয়ে শোনাই, তারপর পরবর্তী কবিতায় দিদি যাবেন। वदसि यदि किञ्चिदपि दन्तरुचि कौमुदी हरति दरोतिमिरोमुतिघोरं स्फुरोदधरशीधवे तव वदन चन्द्रिमा रोचयति तव लोचन चकरं प्रिये चारुशीले मुञ्चमयि मानमोनिदानं सपदि मदनानल दाहसि मम मानसं देहि मुखकमलमधुपानं सपदि योदि सुपदि देहि खरोनयनशरघातं घटय भुजबन्धनं जनय हृदखण्डनं येन वा भवति सुखजातं तमसि मम भूषणं तमसि मम जीवनं तमसि मम भवजलधिरत्नं भवतु भवतीह मोयि सततो नुरोधिनी तत्र मयो हृदयमतिजत्नं स्थलकमलगञ्जनं मम हृदयरञ्जनं जनितरतिरङ्गपरभागं भानमश्रेण वाणी करवाणी चरणद्वयं सरसलसदलक्तय रागं स्मरगडलखण्डनं
মম শিরসি বন্দনম দেহি পদপল্লব মুদারম। আমরা এই যে নীলাংশুক যে কথাগুলো বলছিল না, যে শব্দ এবং সেই শব্দের উৎস হচ্ছে তো প্রকৃতি সমস্ত, সে কারণেই মনে হয় শব্দকে ব্রহ্ম বলা হয়। আমাদের এই পরম ব্রহ্মেরই একটি অংশ শব্দ। আর সেই শব্দ শুনতে শুনতে আমি চলে যাচ্ছিলাম আজকের সময় থেকে, অর্থাৎ এই যে 2025 থেকে আরও কয়েকশো বছর পেছনের একটা সময়, যেই সময় বিদ্যাপতির মতন কবিরা আমাদের এই দেশের বিভিন্ন জায়গায় তারা জন্মেছেন এবং তারা আমাদের সামনে এক একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এত সুন্দর একটা বর্ণনা, একই সঙ্গে প্রকৃতি, মানুষ এবং প্রেম এবং জীবনের নানান স্তরের নানান অনুভূতিগুলোকে তারা ধরে রেখেছেন সেই প্রেক্ষাপটে। কাব্য সেই কারণেই না, কাব্যের কোনো সময়কাল হয় না, অর্থাৎ একটা কাব্য তার সময়কে উত্তরণ ঘটায় বলেই তা কাব্য হয়ে ওঠে। আমরা সেই কাব্য এবং বাদ্যের আজকের অনুষ্ঠানে রয়েছি। এইবার আপনাদেরকে জানাবো যে আপনারা কিন্তু এবার আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন টেলিফোনের মধ্য দিয়ে। তবে আরও একবার রিকোয়েস্ট করব যে আজকে কিন্তু সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে না, গানের অনুষ্ঠান হচ্ছে না, তাই আজ আপনারা এই অনুষ্ঠান কেমন লাগছে তা নিয়ে কথা বলুন। আপনারা আপনাদের ভালো লাগার কথা, মন্দ লাগার কথা, বা যদি এই প্রসঙ্গে থেকে আপনারা আমাদেরকে নানান সময় নানান রকম ইনফরমেশন দিয়ে আমাদেরকে ঋদ্ধ করেন, সেই ধরনের কোনো ইনফরমেশন যদি দিতে চান তাহলে সেটাও করতে পারেন আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করে। আমরা যাই আবার পরবর্তী পর্বে, এবং ততক্ষণে আপনারা প্রস্তুত হন যে আমাদের সঙ্গে কীভাবে সংযোগ স্থাপন করতে পারেন। তো আমি আবার নীলাংশুকের কাছে ফিরব। নীলাংশুক, এই যে তুমি যখন বাজাচ্ছিলে না, মানে আবৃত্তি হচ্ছিল, তার সঙ্গে তোমার বাজনা শুনে আমার একটা অনুভূতি হয়েছে। আমি মনে হচ্ছিল যে একটা এরকম সরোবর, পদ্মের সরোবর, এবং পাশ দিয়ে কোথাও একটা অনেক দূর থেকে একটা ঝর্ণার শব্দ আসছে, এবং সেখানে দাঁড়িয়ে একজন কবি এই প্রকৃতি আর তার প্রেমিকাকে বর্ণনা করছেন তার ওই অনুভূতি থেকে। তৃপ্তিদির কি অনুভব হলো? মনে হচ্ছিল স্টুডিওতে নেই, মানে আপনি যেরকম বলছেন সেই রকমই একটা প্রকৃতির একটা উদার উন্মুক্ত একটা পরিবেশে আমরা ডুবে আছি। তো এ কারণেই বলা হয় শব্দ ব্রহ্ম। হ্যাঁ, একদম। মানে না, সকালবেলাটা আমি নট অনলি সকালবেলায়, আমি বলবো, ধরো যদি আমি একটা উল্টো মানে পার্সপেক্টিভও বলি, ধরো এই যে দৈনন্দিন জীবন, কলকাতা শহর ব্যস্ত, আমরা সকালে, এই আজকে সোমবার, বিজিয়েস্ট ডে, মানে শহর জেগে উঠবে, মানে ট্রাম, বাস, বৃষ্টি, হ্যাঁ, মানে বিভিন্ন দিনের, এর মধ্যেও না আমি বারে বারে সেদিনকার আমি একটা তোমার জাস্ট সোশ্যাল মিডিয়া একটা ভিডিও আমার এক বন্ধু আমাকে করে দিয়েছিল, মানে প্রাসঙ্গিকতা টেনেই বলছি, মুর্শিদাবাদ থেকে বেশ কয়েকজন আমার কাছের বন্ধু ঢাকাতে এসে বাজিয়েছেন। আচ্ছা, আমি আমার অবচেতনেও কখন নাচছি সেটাকেও ধরেছে, বুঝেছো? তো এই যে আমার এই রেগুলার লাইফে ট্রাম বা ট্রেন বা কখনো এই রেন স্টিকের বৃষ্টি, এনে একাকার হয়ে যায় আমার সঙ্গে সবসময়। মানে দিদি বলছেন আসলে, মানে যারা ওই পারে আছেন, মানে আমাদের যে খুব দেখা সাক্ষাৎ হয়েছে বা ফিজিক্যালি আমাদের মিট হয়েছে এমনটা নয়, এইটা কোথাও গিয়ে একটা কানেকশন তৈরি করে আমাদের একে অপরে, যে উনি যেটা বলছেন তার সাথে আমি কতটুকু করতে পারি এবং করতে পারি না, এটা অনুভব করার জায়গা। এবং ওই ট্রাম বাসের শব্দ বা ওই যে ঢাক বাজলে নাচার যে অনুভূতি, সেইটাও না মিলেমিশে একাকার হয়ে যায়। আমি বলছি ওটা অবচেতনও চলে, একেবারে এই অবচেতনও তা চলতে থাকে, একটা জার্নি আছে। এবং সেই মানে কখনো, মানে ওই বলে না, মানে কখনো অবচেতন থেকে সচেতন অবস্থায় আসছি, আবারও ফিরে যাচ্ছি, মানে যে আমি ঘুমিয়ে পড়ছি এমনটা নয়, আমি আছি, আমি সদা জেগে আছি, তবুও তার মধ্যে ওই যাতায়াত, অবাধ যাতায়াত চলছে। তো এটাও তাই, তুমি যে বলে সরোবরের পাশ দিয়ে যাচ্ছি, এইরকম, মানে এটা আমি আগে কয়েকদিন আগে একটা ওয়ার্কশপ ছিল আমার শিক্ষকের, আমার শিক্ষিকার, তো সেটা মূলত আর্টকে, মানে আমরা ছবিকে কিভাবে থেরাপিউটিক ইন্টারভেনশনে ব্যবহার করতে পারি তার উপর। তো আমি এই জাতীয় ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছিলাম, তো তাদের কাছ থেকে যখন অভিব্যক্তি শুনছিলাম, তারাও আমাকে এইরকমই ফিডব্যাক দিচ্ছিল। তার মানে হয়তো কোথাও গিয়ে একটা মানুষের ওই জায়গাটা আছে, একেবারেই মানুষের এক হওয়াটা, এত কিছুর মধ্যে এক হওয়াটা খুঁজে পায়। ওই ইথার তরঙ্গের মধ্যে যেরকম সব শব্দ গিয়ে একটা মিশে যায়, বিলীন হয়ে যায়, ঠিক সেইভাবেই আমাদের মনের ইথারে সেগুলো নানান শব্দ এসে যখন ভিড় করে, তার মধ্যে কোথাও একটা যোগসূত্রও তৈরি হয়। প্রিয় দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের ওপারে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুজয় বাবু, সপ্তাহের প্রথম দিন সুপ্রভাত জানাচ্ছি। নবকুমার
রাজারহাট থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন নবকুমার বাবু। আর আজকে আপনার মাধ্যমে আর্টপ্লাস গোল্ডের গানে গানে লাইভকে অসংখ্য ধন্যবাদ জানাবো পুজোর আগে এরকম একটা সকাল উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আবৃত্তি শিল্পী দীপ্তি কুন্ডু রায় অনেক বছর ধরে একটা পরিচিত নাম, আর নীলাংশুর তো কথাই হবে না, কিন্তু একটা অনুরোধ থাকবে নীলাংশুর কাছে, প্রত্যেকটা যন্ত্র যখন আপনি উপস্থাপন করছেন তার যে পরিবেশনা একটু যদি তার ইতিহাসটা সংক্ষেপে আমাদেরকে বলে, এটা আমার অনুরোধ থাকতো। কোনো অনুরোধ নেই, সাথে রইলাম, অনুষ্ঠানের সাফল্য পাচ্ছেন। বেশ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে এই ধরনের খুব এক্সপেরিমেন্টাল আমরা অনুষ্ঠান করি তো একটু সাহস নিয়ে, সেগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে, আপনারা সকালে রেসপন্স করছেন, এটা আমাদের একটা অনেক বড় সাহসের বিষয়। সেই আমরা যে সাহস দেখিয়েছি তাতে কোথাও মনে হয় যে একটা ছোট্ট জায়গা হলেও আমরা কোথাও একটা সার্থকতা পাই। আমরা সত্যি অনুপ্রাণিত হই আপনাদের এই অংশগ্রহণে। আমরা রয়েছি এই রকম সুন্দর একটা সকালে, তবে প্রতিদিনের আপনাদের একটা অপেক্ষা থাকে, আমরা প্রতিদিন একটা করে প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর আপনারা আমাদের লিখে পাঠান হোয়াটসঅ্যাপে, এবং সঠিক ভাগ্যবান উত্তরদাতার নাম আমরা পরের দিন বলি। তাই আজ যখন কালিদাস শুনলাম, সেখান থেকে একটা প্রশ্ন আপনাদের জন্য রইল। কালিদাস রচিত কোন ছন্দের নামে বাংলার এক উল্লেখযোগ্য কবির নাম, ও এই কবির নামাকরণ কোন বিশিষ্ট কবি করেছিলেন? কালিদাস বহু ছন্দে করেছেন, কিন্তু তার মধ্যে কালিদাসের একটা বিশেষ ছন্দ আছে, খুবই মেঘদূতামে আছে, কুমার সম্ভবে আছে। তো সেই ছন্দটা একটা আমাদের এই রাজ্যের একজন বিখ্যাত কবির নাম, এবং সেই নামটা নামাকরণও করেছিলেন আরও একজন বিখ্যাত কবি আর কি। তো সেই ছন্দটার নাম কি? একটু কঠিন হবে হয়তো প্রশ্ন, কিন্তু খুঁজুন না, দেখা যাক না। আমরা প্রতিদিন তো খুব সহজ প্রশ্ন করি, আজ একটু অন্য ধরনের একটা প্রশ্ন হলো, তবে খুঁজলে ঠিক পেয়ে যাবেন। আমরা রয়েছি আপনাদের সঙ্গে গানে গানে লাইভের এই বিশেষ পর্বে।